পুলিশ কোনো দলের নয়, আর যেন ফ্যাসিবাদী শক্তি ব্যবহার করতে না পারে বাহিনীর সদস্যদের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। নিরপরাধ কাউরে হয়রানি না করার নির্দেশ। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুনভাবে এগিয়ে যাওয়ার। পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস.এম. ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হামে ঝরল আরও 11 শিশুর প্রাণ। একদিনে হাসপাতালে ভর্তি রেকর্ড 1708। ঢাকা আক্রান্ত, মৃত্যু কমলেও বাড়ছে বাইরে। অন্য রোগের অ্যান্টিবায়োটিক কাজ না করায় উদ্বেগ। বাংলাদেশ বন্ধুত্ব চাইলেও বারবার সীমান্ত রক্তাক্ত করছে ভারত, বললেন উপদেষ্টা রিজভী। সম্পর্ক উন্নয়নে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান। বাজেটের আকার বাড়ছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরার লক্ষ্য। অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেবে সরকার। সবাইকে অর্থনীতির মূল ধারায় আনতে চান মন্ত্রী। ஜோசப் விஜய் எனும் நான் ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்। পর্দার নায়ক থেকে বাস্তবের হিরো। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর থালাপতি বিজয়ের শপথ। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি। নারীর নিরাপত্তা বিশেষ বাহিনী ও মাদক নির্মূলের ঘোষণা। পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে ফ্যাসিবাদী সরকার। আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন বাহিনীটিকে ব্যবহার করতে না পারে সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিয়ে শান্তি ও নিরাপত্তায় পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান। নিরপরাধ কাউকে হয়রানি না করার নির্দেশ দিয়ে পুলিশকে জনগণের সঙ্গে মানবিক আচরণের আহ্বান জানান তারেক রহমান। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের জাঁকজমকপূর্ণ ও মনোমুগ্ধকর কুচকাওয়াজ পরিদর্শন করেন সরকার প্রধান। বর্ণাঢ্য প্যারেডে গ্রহণ করেন অভিবাদন। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করেন। তুলে ধরেন বিভিন্ন সময় পুলিশের নানা অবদান। আর কোনো ফ্যাসিবাদী শক্তি পুলিশকে যেন ব্যবহার করতে না পারে সেই শপথ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পুলিশ গত নির্বাচনে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ শান্তি ও নিরাপত্তা চায়, যা নির্ভর করছে পুলিশের উপর। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত, নির্যাতিত অধিকার হারা মানুষ বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায়। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন। এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। পরে কল্যাণ প্যারেডের অনুষ্ঠানে পুলিশ বাহিনীকে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান সরকার প্রধান। বলেন, ফ্যাসিবাদী শাসনের কলঙ্ক পেছনে ফেলে নিরপেক্ষ বাহিনী হিসেবে পুলিশকে গড়তে চায় তার সরকার। ফ্যাসিবাদী সরকার নিজেদের হীন দলীয় স্বার্থে পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন সময় এসেছে নতুনভাবে এগিয়ে যাওয়ার। পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কোনো আপোষ করবে না বলেও জানান তারেক রহমান। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ বন্ধুত্ব চাইলেও বারবার সীমান্ত রক্তাক্ত করেছে ভারত।
ভালো সম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, দিল্লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ঢাকা, কিন্তু বারবার সীমান্ত রক্তাক্ত করলে কখনোই ভালো সম্পর্ক তৈরি হবে না। রুহুল কবির রিজভী বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন করার সুযোগ নেই। উন্নয়নে ভূমিকা রাখা সমাজের সব পেশাজীবীকে মূল্যায়ন করবে সরকার। বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করা হবে কেন সীমান্তে? এই সীমান্তে রক্তপাত কতদিনে বন্ধ হবে? এত আলোচনা করার পর এবং এত সুন্দর বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, অনেকেই বলেন যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বিদ্যমান ঢাকা দিল্লি, তারপরেও গতকাল 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার এক সীমান্তে। বাংলাদেশের সাথে যদি একটি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে এই যে একটা মানে সহিংসতার মনোবৃত্তি, এটা পরিহার করতে হবে। সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগ জানিয়েছে এনসিপি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া। রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে 5টি সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেন দলটির নেতারা। এছাড়া উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রথম ধাপে 100 প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। এ সময় স্থানীয় সরকার নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার দাবি জানান সার্জিস আলম। সিটি কর্পোরেশনগুলোতে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করব। আমরা উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী এনসিপি সমর্থিত আমরা প্রাথমিকভাবে ঘোষণা করতে যাচ্ছি। জনগণের নিরাপত্তা এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে এবং আমরা বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে ব্যাহত হচ্ছে সেটার বিভিন্ন ইনস্ট্যান্স আমরা সারা দেশে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে ইদানিং সীমান্ত হত্যা আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এটা একটা কনসার্নের বিষয়। আমরা আশা করি যে সরকার সীমান্ত হত্যা রোধে শক্তিশালী ডিপ্লোম্যাটিক অবস্থান নেবে। হাম উপসর্গে ঝরল আরও 11 শিশুর প্রাণ। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড 1708 জন। রাজধানীতে আক্রান্ত ও মৃত্যু কমলেও বাড়ছে ঢাকার বাইরে। চিকিৎসকরা বলছেন, শিশুর দেহে অন্য রোগের অ্যান্টিবায়োটিক কাজ না করায় বাড়ছে উদ্বেগ। একই ছাদের নিচে শত শত শিশু, অথচ নেই কোনো হইহুল্লোড় আর দুরন্তপনা। বিপরীতে চিৎকার, ক্লান্তি আর নিষ্পাপ শরীরে অসহ্য যন্ত্রণার আর্তনাদ। প্রায় 2 মাস ধরে রাজধানীর ডিএনসিসি হাসপাতালের চিত্র এমন। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও 132 জন। এ নিয়ে হাসপাতালটিতে হামের চিকিৎসা নিচ্ছেন 450 জনের বেশি। বর্তমানে হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুর কারো না কারো পরিবারের অন্য শিশুর হাম হয়েছে কয়েকদিন আগে। এমন শিশুদের শরীরের জটিলতাও দেখা দিচ্ছে। আবার কেউ কেউ দ্রুত হাসপাতালে আসায় সুস্থ হচ্ছেন তাড়াতাড়ি। তো অনেক সিরিয়াস অবস্থা, তো শোয়ার মতন আসলো বিছানা, অনেক খারাপ আছিল, চোখ মালছে না 5 দিন। চিকিৎসকরা বলছেন, এদের কাছ থেকে আক্রান্ত হচ্ছে পরিবারের বয়স্ক সদস্যরাও। হামের ভাইরাস যেহেতু রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা একবারই ধ্বংস করে ফেলে, তার সাথে যদি আবার একটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কোনো ব্যাকটেরিয়া দিয়ে যদি আবার বাচ্চাটি আক্রান্ত হয়ে যায়, তখন আসলে আমাদের জন্য খুব ভয়ঙ্কর একটি সমস্যা হয়ে দাঁড়ায়। তবে কিছুটা স্বস্তির খবর দিলেন এই চিকিৎসক। যেহেতু সিটি কর্পোরেশন এরিয়াগুলিতে আমাদের গত মাসের 5 তারিখ থেকে টিকা কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল, 12 তারিখ থেকে, তাহলে সেই হিসাব অনুযায়ী আমরা আশা করছি যে এই সময় ঢাকা সিটি কর্পোরেশন এরিয়ার ভিতর থেকে রোগীর সংখ্যা কমে আসা শুরু করবে, অনেকখানি কমে আসবে। এখন ঢাকার বাইরের সংখ্যা বাড়বে, তুলনামূলকভাবে ঢাকার বাইরের সংখ্যা বাড়বে। চলমান টিকা কার্যক্রমে কোনো শিশু বাদ পড়লে দ্রুত টিকা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। সেই সঙ্গে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিতেরও তাগিদ দেন তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। হামে মারা যাওয়া 352 শিশুর পরিবারকে 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির জনস্বার্থে রিট দায়ের করেন। স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। হাম ও হামের উপসর্গ নিয়ে গত 55 দিনে 352 শিশুর মৃত্যু হয়েছে। কম গুরুত্বপূর্ণ উচ্চাভিলাষী প্রকল্প বাদ দেবে সরকার। এবার বাজেটে স্বাস্থ্য শিক্ষা খাতের উন্নয়নে বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী। পিকেএসএফ এর অনুষ্ঠানে তিনি আরও জানান, সব শ্রেণী পেশার মানুষকে মূলধারার অর্থনীতিতে নিয়ে আসতে কাজ করছে সরকার।
জিডিপির প্রবৃদ্ধির ধারায় দেশের মানুষের মাথাপিছু আয় বাড়লেও উচ্চ আয় বৈষম্যের কারণে উন্নয়নের সুফল পুরোপুরি পান না মধ্যবিত্ত থেকে প্রান্তিক মানুষ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের উদ্যোগে রেস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে এই প্রসঙ্গ। এতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, অর্থনৈতিক গণতন্ত্রের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে কাজ করছে সরকার। শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র থাকলে তো চলবে না, এই জন্য আমাদের স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রের করা। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে। কম গুরুত্বপূর্ণ ও উচ্চাভিলাষী প্রকল্পগুলো বাদ দেওয়ার পরিকল্পনার কথা জানান মন্ত্রী। আমাদের 1300 প্রজেক্ট প্ল্যানিং কমিশনে আছে, আমরা অনেকগুলো প্রজেক্ট বাদ দিয়ে দিচ্ছি। আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার নিজের স্বাস্থ্য সেবার জন্য আফগানিস্তান চেয়ে বেশি, কিন্তু সেটা লজ্জাকর ব্যাপার। এদিকে রেস প্রকল্পের মাধ্যমে নারী উদ্যোক্তা সহ 2 লাখ তরুণকে প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনার কথা জানানো হয় দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনীতে। 85% এমপ্লয়মেন্ট ইজ ইন দ্য ইনফর্মাল সেক্টর। বিল্ডিং না বানিয়ে, ক্লাসরুম না বানিয়ে, ঘনঘটা করে, কি বলবো, সভা সমিতি না করে, ইউ আর ডুইং ইট সাইলেন্টলি। 2030 সালের মধ্যে প্রকল্পের আওতায় সরাসরি উপকৃত হবেন 4 লাখের বেশি উদ্যোক্তা। অগ্রাধিকার দেওয়া হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে 10 মামলার হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। অন্যদিকে মিরপুর ও রমনা থানার জুলাই হত্যা 2টি মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রাখার আদেশ দেন। 2025 সালের 9 মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয় আইভীকে। এছাড়াও আসাদুজ্জামান নূরের জামিনের আদেশ দেন বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ। 2024 সালের 15 সেপ্টেম্বর রাজধানী বেইলি রোড থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এবার বাণিজ্যের সংবাদ। গত কয়েকদিনের টানা বৃষ্টি শেষে হাওড় অঞ্চলে রোদের দেখা মেলায় অবশিষ্ট ধান গোলায় তুলতে মরিয়া কৃষক। পুরো দমে চলছে ধান শুকানো ও মাড়াইয়ের কাজ। তবে এখনও বেশ কিছু জমির ধান কাটা বাকি। পানি ধীরে ধীরে নেমে আসায় নতুন উদ্যমে ধান কাটছেন কৃষকরা। তপ্ত রোদে ধান শুকাতে ব্যস্ত হাওড়বাসী। গত কয়েকদিন ধরে রোদের দেখা পাওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকের মনে। রোববার সকাল থেকে হবিগঞ্জে কড়া রোদ উঠেছে। ধান শুকানোয় ব্যস্ত সময় পার করছে কৃষক। তবে এখনও 25% ধান কাটা বাকি রয়েছে। এর আগে ভারী বৃষ্টিপাত আর কালবৈশাখী ঝড়ে 11,774 হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হন অন্তত 22,000 কৃষক। আমরা তো যেগুলা জমি করছি না সবগুলা লইয়া গেছে পানি, আমরা তুলতে পারছি না, ধান ফান লইতে পারতেছি না ফলার জায়গার অভাবে। আর আমরা যে গোডাউনে দিমু সে দালালের লাগি আমরা গোডাউনও দিতে পারি না। সুনামগঞ্জেও ধান শুকানোর ধুম পড়েছে। তবে বেশ কয়েকদিন ধরে ভেজা থাকায় ধানের মান নষ্ট হয়ে গেছে। যেটুকু ধান মিলছে জমি থেকেই 700 থেকে 800 টাকা মন দরে বিক্রি করে দিচ্ছেন কৃষকেরা। মানুষের যা ক্ষেত করছে খালি তেল দিয়ে পানি লাগাইয়া আর ক্ষেত করছে, এর লাগি মানুষ বেশি বেশি রেই নিছে। ওনে যাওয়াই মানুষ আশার উপরে করছে, ওনে তো আশা নাই, শেষ। মৌলভীবাজারে একাধিক উঁচু জমি থেকে পানি সরে গেছে। বেরিয়ে আসছে জমিতে তলিয়ে থাকা শত শত হেক্টর পচে যাওয়া ধান। এরপরও কৃষকেরা ব্যস্ত এসব ধান কাটতে। এছাড়া নেত্রকোনা সহ বিভিন্ন হাওর এলাকাতেও জোরে সোরে চলছে ধান শুকানোর কাজ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। গাজীপুরের চোর সন্দেহে গণপিটুনিতে 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় চুরির কাজে ব্যবহার করা ট্রাকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাতে একদল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে যায় কালিয়াকৈরের বাঘচালা গ্রামে। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। এ সময় বেশ কয়েকজন পালিয়ে গেল, বাকি 3 জনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে ঘটনাস্থলে 3 জনেরই মৃত্যু হয়। পাশাপাশি ট্রাকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 3 সন্তান সহ স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন। স্বজন ও প্রতিবেশীরা জানান, ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাসার নিচ তলার ভাড়ায় থাকত
কালাম সাইমা দম্পতি সকালে সেই বাসায় হঠাৎ বিস্ফোরণে আগুন ধরে যায়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন তাদের শরীরের 95% পর্যন্ত পুড়ে গেছে। সবার অবস্থায় আশঙ্কাজনক।